বিশ্বাস গড়ে ওঠে বছরের পর বছর ধরে, কিন্তু সেই বিশ্বাসই যখন হয়ে ওঠে প্রতারণার হাতিয়ার, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ঢাকায় আলোচিত এক ঘটনায় অনিয়মিত ব্যাংক ঋণ নিয়মিত করে তার সমন্বয়ের কথা বলে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার গ্রুপের প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টির বিরুদ্ধে। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই প্রতারণার সঙ্গে রাজিয়া রহমান বৃষ্টির স্বামী মোহাম্মদ মিসবাউদ্দিন, ছেলে গাজী আজহাস আহমেদ, শাশুড়ি মনোয়ারা বেগম, ব্যবসায়িক অংশীদার মিনহাজ হোসেন সহ ড্রাইভার শওকত আলীও জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক, মাতৃতুল্য স্নেহ এবং আর্থিক কষ্টের সময় রাজিয়া রহমান বৃষ্টিকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, গাড়ি প্রদানসহ যাবতীয় খরচ পর্যন্ত বহন করেছিলেন শামীমা আতিকুল্লাহ। খোঁজ নিয়ে জানা যায়, আতিকুল্লাহ খানের মৃত্যুর পর ৭০ বছর বয়সী অসুস্থ শামীমা আতিকুল্লাহ তার স্বামীর পারিবারিক ব্যবসার হাল ধরেন। বিভিন্ন জটিলতার কারণে জনতা ব্যাংক সহ কয়েকটি ব্যাংক থেকে নেয়া ঋণ অনিয়মিত হয়ে পড়ে। এ সময় রাজিয়া রহমান দাবি করেন, তিনি সহজেই ব্যাংক ঋণের বিষয়টি সমাধান করতে পারবেন। এই দাবি করে তিনি ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন এবং সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করেন। রাজিয়ার কথায় শামীমা আতিকুল্লাহ খান পূবালী ব্যাংকের বনানী শাখায় একটি নতুন ব্যাংক হিসাব খোলেন এবং রাজিয়ার অনুরোধে তাকে ওই হিসেবের নমিনি হিসেবে যুক্ত করেন। পরবর্তীতে শামীমা আতিকুল্লাহ খান জমি বিক্রি এবং অন্যান্য উৎস থেকে মোট ৯ কোটি ২৫ লক্ষ টাকা নগদ এবং ১৫টি পে অর্ডারের মাধ্যমে ৭০ কোটি ৯৮ লক্ষ ৭,৫০০ টাকা সংগ্রহ করেন। সব মিলিয়ে তিনি ব্যাংক ঋণ সমন্বয়ের উদ্দেশ্যে প্রায় ৮০ কোটি ২৩ লক্ষ ৭,৫০০ টাকা সংগ্রহ করেন। এরপর রাজিয়া রহমান বৃষ্টি সংগঠিত ও সুপরিকল্পিতভাবে আর্থিক জালিয়াতির ছক কষতে থাকেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ঋণ সমন্বয়ের অজুহাতে ৫৪টি ফাঁকা ও তারিখবিহীন চেকে কৌশলে স্বাক্ষর করে নেয়। তদন্তে পূবালী ব্যাংকের নথি বিশ্লেষণ করে দেখা যায়, শামীমা আতিকুল্লাহ খানের নামে খোলা পূবালী ব্যাংক পিএলসির বনানী শাখার অ্যাকাউন্ট থেকে রাজিয়া নগদ মোট ৭৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা এবং মোহাম্মদ মেজবাউদ্দিন নগদ ২৫ লক্ষ টাকা নিয়েছেন। এছাড়া মেজবাউদ্দিন ও রাজিয়ার মা মনোয়ারা বেগমের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ২ কোটি টাকা স্থানান্তর করা হয়। এছাড়া ড্রাইভার শওকত আলী মোট ৪৫ লাখ টাকা নগদ উত্তোলন করেন। এতে মোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৮০ কোটি টাকারও বেশি। শুধুমাত্র এই প্রতারক চক্রের জন্য দেশের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি ভেঙে পড়েছে। আর ব্যাংক ঋণ পরিশোধ না হওয়ায় সামনে এসেছে বড় ধরনের আর্থিক অপরাধের চিত্র। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। বিশ্বাসভঙ্গ ও ভয়ঙ্কর প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ চোখের সামনে দিয়ে থাইল্যান্ড এবং কানাডায় পাচার করছেন আসামি রাজিয়া রহমান বৃষ্টি। এছাড়া ৫৫টি চেকের মধ্যে অর্থ উত্তোলনে ব্যবহৃত ৩৬টি চেক বাদেও বৃষ্টির হাতে এখনও রয়েছে আরও ১৯টি চেক। অভিযোগ উঠেছে, এসব চেক ব্যবহার করেও নতুন করে জালিয়াতির চেষ্টা চলছে। ইতোমধ্যে একটি চেকের মাধ্যমে ১০ কোটি টাকার অঙ্ক বসিয়ে উল্টো ভুক্তভোগী শামীমা আতিকুল্লাহর বিরুদ্ধেই মামলা করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বাকি চেকগুলো ব্যবহার করেও আরও বড় ধরনের প্রতারণার জাল বিস্তার করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যে রাজিয়া রহমান বৃষ্টি সংসার চালাতে হিমশিম খাচ্ছিল, সে এত টাকা কোথা থেকে পেলেন? এই টাকার উৎসই বা কি? খোঁজ নিয়ে জানা যায়, গুলশানের অভিজাত এলাকার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়েছে। কয়েক মাস আগেও যেখানে তারা রিকশায় চলাচল করত, এখন কয়েকটি গাড়ির মালিকানা, অভিজাত ক্লাবে নিয়মিত উপস্থিতি এবং ৫ তারকা হোটেলে রাজিয়া রহমান বৃষ্টির দ্বিতীয় বিয়েতে ১০ কোটিরও বেশি ব্যয়ের তথ্য উঠে এসেছে। মাত্র কয়েক মাস আগে ১.৫ লাখ টাকা বেতনের চাকরি করা একজন ব্যক্তি এখন প্রায় ১০০ কোটি টাকার সম্পদের মালিক, এমন তথ্যও তদন্তে উঠে এসেছে। প্রশ্ন জাগে, বৃষ্টি কি তবে রূপকথার সেই আলাদিনের আশ্চর্য প্রতীপ হাতে পেয়েছিলেন? ২০২৬ সালের ১৬ মার্চ
আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, কারণ আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে। আর এই চক্রের অন্যতম সদস্য মিনহাজ হোসেন বাংলাদেশ থেকে আত্মসাৎ করা বিপুল অর্থ বিদেশে পাচারের কার্যক্রম তদারকি করছেন এবং এর বিনিময়ে অবৈধ অর্থের ভাগ নিচ্ছেন। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও রাজিয়া রহমান বৃষ্টি কিভাবে ইমিগ্রেশনের সব স্তর পেরিয়ে থাইল্যান্ড হয়ে কানাডায় চলে গেলেন? তাহলে কি নিষেধাজ্ঞা কার্যকরে কোথাও বড় ধরনের গাফিলতি ছিল, নাকি এর পেছনে কাজ করেছে আরও শক্তিশালী কোনো প্রভাবশালী চক্র? ভুক্তভোগী এ বিষয়ে প্রতিকার পাওয়ার লক্ষ্যে দুদক, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক, বিএসডি, মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, সিআইডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, ডিআইজি ক্রাইম সহ বিভিন্ন দূতাবাসে অভিযোগপত্র পাঠালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে বারবার দুদক ও বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন ভুক্তভোগী। ভুক্তভোগীদের দাবি এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যার সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় আত্মসাৎ করা অর্থের উল্লেখযোগ্য অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং অবশিষ্ট অর্থও বিদেশে পাচারের তৎপরতা চালাচ্ছে। এমন প্রতারণামূলক ঘটনায় আইন প্রয়োগে বিলম্ব হলে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন প্রশ্ন একটাই, দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ার পর কি কর্তৃপক্ষ নড়েচড়ে বসবে, নাকি তার আগেই সংঘবদ্ধ আর্থিক অপরাধ ও অর্থ পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দেশের অর্থনীতি ও মানুষের বিশ্বাস রক্ষা করবে?